বিএনপি সরকার হওয়ার পরেই আওয়ামী লীগের শক্তি দ্বিগুণভাবে ফেরত এসেছে। কঠিন বিপদে এনসিপি এবং সমন্বয়করা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট, দুর্নীতি, অন্যায়, জুলুম, মিথ্যা মামলা, ধান্দাবাজি এগুলা করবে, এক টার্মের বেশি, এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হতে পারে পাকিস্তানের। আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 পালা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? দর্শক, এবার নতুন সরকার আসতে না আসতেই দাবি উঠতে শুরু করেছে। গত জুলাই 24 জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে, অভিযোগ রয়েছে 3000-এরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে। একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদ সদস্যরা সাংবিধানিক বিধান নিয়ে দাবি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাতে সংসদের সবচেয়ে শক্তিশালী পক্ষটি থেকে পরিষ্কার রাজনৈতিক অনিয়া দেখা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবার পরপর 2 দিনে উচ্চ আদালতে 2টি রিট হয়েছে গণভোট আর জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। 12 তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীরারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানে হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনারাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শার্টার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়লো, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা পেরে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা হওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই,
তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয় তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন তারা ফিরতে শুরু করেছেন। চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে এটা কি নতুন বাংলাদেশ, যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে। আরেক পক্ষ বলছে এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরো বাড়িয়ে দেওয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধ থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এক সময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আজ ক্ষমতার পালাবদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি একসময় আওয়ামী লীগের হাতে মার খেয়েছিল, আজ সেই কর্মীটি হয়তো ভাবছে থাক ওরা আসুক, জামাতকে ঠেকাতে ওদেরও দরকার আছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই 2026 সালের নির্বাচনের পরবর্তী সবচেয়ে বড় চমক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর বন্ধু বা শত্রু উভয়ই সময়ের প্রয়োজনে বদলে যায়। আপাতত তালা খুলেছে, ধুলো ছেড়েছে, কিন্তু কাল কি হবে সেটা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদ সদস্যরা সাংবিধানে বিধান নেই দাবি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাতে সংসদের সবচেয়ে শক্তিশালী পক্ষটি থেকে পরিষ্কার রাজনৈতিক অনিয়া দেখা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবার পরপর 2 দিনে উচ্চ আদালতে 2টি রিট হয়েছে গণভোট আর জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন জুলাই সনদ তৈরির সময় এই সনদ ও গণভোট নিয়ে যে সাংবিধানিক এবং আইনি প্রশ্নগুলো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল সেগুলো নিয়ে এখন আইনজীবীরা গিয়েছেন আদালতের কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের কোথাও রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। এই এক প্রশ্নে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বড় প্রশ্নের মুখে পড়বে আদালতে। আর সাংবিধানিক এই প্রশ্নে হাইকোর্ট পেরিয়ে আপিল বিভাগের ফুল বেঞ্চ যদি একই মত দেয় তাহলে একই সাথে জুলাই সনদ এবং গণভোট অকার্যকর হয়ে যেতে পারে। সেজন্য আইনবিদরা মনে করেন গণভোটের রিটের চেয়ে জুলাই সনদ নিয়ে যে রিটটি হয়েছে সেটির গ্রাউন্ডগুলো অনেক বেশি শক্তিশালী। আবার সরকারে থাকা বিএনপি তাদের 31 দফা এবং নির্বাচনী ইস্তিহার অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চায়। সে কারণে সরকার পক্ষের সম্মতি থাকলে হাইকোর্টে করা 2টি রিট সামনের দিনগুলোতে বেশ নাটকীয়তার জন্ম দিতে পারে। এমনকি উচ্চ আদালত যদি অর্ডার দেয় তাহলে সংসদ বসলেও বিষয়টি স্থগিত হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পছন্দসই রাজনৈতিক দলগুলো নিয়ে অধ্যাপক ইউনূস গঠন করেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশন। অনেক বিতর্ক আর নাটকের পর এই কমিশন বানায় জুলাই জাতীয় সনদ। 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়েও ছিল বিএনপির বিরোধিতা। সেই বিরোধিতাকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাহ দিয়ে হোঁচটকায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয়
জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। 60 সদস্যের ক্রম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের 3য় তাফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, প্রথম দিনই বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। বিএনপির এই রাজনৈতিক বার্তা কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে কোর্টের দুয়ারে নিয়ে গেছে। 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে জাতীয় ঐকমত্য কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। তিনি bdnews24.com-কে বলেন, জুলাই জাতীয় সনদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেছেন, প্রজাতন্ত্রের সংবিধানে এ ধরনের জুলাই সনদের কোনো বিধান নেই। যেহেতু এতে গণভোট এবং সংসদে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, তাই এই সনদটি অবশ্যই অবৈধ ও অসাংবিধানিক। এই রিটের আগের দিন আরও একটি রিট হয়েছিল, সেটি হয়েছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে। 17 ফেব্রুয়ারি হাইকোর্টের দায়ের করা এই রিটে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী। আইনজীবীরা বলছেন, জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি হয়েছে সেটি যদি রিটকারী জিতে যান তাহলে গণভোট এবং এর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে, কারণ জুলাই সনদের জন্যই গণভোট হয়েছিল। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জুলাই সনদ সবচেয়ে বড় যে সাংবিধানিক প্রশ্নটির মুখে পড়বে সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে গণভোট সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশে নয়, আদেশে করা হয়েছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও আদেশ জারির কোনো ক্ষমতা নেই। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। আইনের ব্যাখ্যা দিয়ে মঞ্জুর মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, যে অধ্যাদেশে গণভোট হয়েছে সেটা হয়েছে রাষ্ট্রপতির নামে জারি করা একটি আদেশের উপর নির্ভর করে। এভাবে অধ্যাদেশ হতে পারে কিনা সেটি নিয়ে আইনি প্রশ্ন রয়ে গেছে। আবার এই অধ্যাদেশকে বা গণভোটকে বৈধতা দিতে হলে সংসদে উত্থাপন করে পাশ করতে হবে। বিএনপি এখন সেটা সংসদে তুলবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জুলাই সনদের আরেকটি বড় দুর্বলতা যেটি আদালতে কড়া প্রশ্নের মুখে পড়বে সেটি হলো এই সনদের অঙ্গীকারনামার 3 নম্বর পয়েন্টটি, যেখানে বলা হয়েছে জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো গণতান্ত্রিক দেশে এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না যেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেখানে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা যায় সেখানে জুলাই সনদ নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না? বিশেষজ্ঞরা মনে করেন, জুলাই সনদ নিজের ইনডেমনিটি দাবি করেছে এবং নিশ্চয়তা দিয়েছে, যেটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আইনজীবীরা বলছেন, এটি দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-এর 1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-এর 2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের বাইরে যায় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। অন্তর্বর্তী সরকারের শপথ আনুষ্ঠানিক
অসাংবিধানিক নয়, বরং এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যা ভঙ্গ করা সংবিধান লঙ্ঘনের শামিল। একটি স্পষ্ট সাংবিধানিক কাঠামো, বিস্তৃত গণভোট, আইন অথবা বিধিমালা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সমান অংশগ্রহণ এবং ভোটারদের অবহিত করে সম্মতি নিশ্চিত করা ছাড়াই 12 ফেব্রুয়ারি গণভোট হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এ ধরনের বিষয় বাদ দেওয়া এবং গণভোট পরিচালনা জনগণের সার্বভৌমত্বকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যার সংবিধানের মৌলিক কাঠামো। রিটের যুক্তিতে বলা হয় সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন বিএনপির সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপির 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সেই বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নয়। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিএসির এখতিয়ার নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। আইনজীবীরা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছে সেখানে বেশ কিছু অস্পষ্টতা আছে। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ বহাল না থাকা অবস্থায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা নতুন আইন জারি করা হলে তা সংসদ বহাল হওয়ার পর উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন করতে হয়, না হলে সেটি বাতিল হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জুলাই বাস্তবায়ন আদেশের যে গণভোট হয়েছে সেক্ষেত্রে কি হবে সেটি পুরোপুরি পরিষ্কার নাই। আবার গণভোটের বৈধতা নিয়ে যে রিটটি করা হয়েছে সেখানে মূল প্রশ্ন উঠবে, রাষ্ট্রপতি আদৌ গণভোট করার জন্য আদেশ জারি করতে পারেন কিনা। রিটের প্রার্থনায় দেখা যায় 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13 ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। আইনজীবী মঞ্জিল মুর্শিদ বলেছেন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সাংবিধানিক কিছু সীমাবদ্ধতা বৃদ্ধি আছে। সংবিধানে যা নেই, অর্থাৎ সংসদ যে বিষয়ে আইন করতে পারে না বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায় সেসব বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে না। সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই, তাই এই বিষয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে মনে করেন মঞ্জিল মুর্শিদ। সাধারণত গণভোট হয় কোনো একটি বড় প্রস্তাব বা সাংবিধানিক প্রশ্নে সংসদে সিদ্ধান্ত গ্রহণের পরে, কিন্তু এবার বাংলাদেশে গণভোট হলো সংশ্লিষ্ট প্রস্তাব বা প্রস্তাবসমূহ সংসদে পাশ হওয়ার আগে, অর্থাৎ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছেন অধ্যাপক ইউনূস। আবার আইনজীবীদের একটি অংশ বলছে এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপি নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। সেজন্য সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাবসমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটাই স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টে দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারি করার এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা গেলে পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার সংখ্যাই বেশি। আবার সরকার চাইলে একটি মধ্যপন্থা অবস্থান নিতে পারে, সেটি হলে আদালত বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে পারেন। সেটি হলে বিপদ জুলাই সনদের, কারণ সংখ্যাগরিষ্ঠ দল না চাইলে জুলাই সনদের একটি প্রস্তাবও বাস্তবায়ন করা সম্ভব নয়। আর সংসদ তো আলী রিয়াজের ঐক্যমত্য কমিশন নয় যেটি আইনকে প্যাকেজ করে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। মজার ব্যাপার হলো জুলাই সনদ প্রস্তুতের প্রক্রিয়া তথা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক ঐক্যমত্য স্থাপন করা যায়নি, বরং ঐক্যের জুলাই সনদ অনৈক্যের কারণ হয়েছে। বিএনপি এই প্রক্রিয়াকে প্রতারণামূলক বলেও অভিযোগ করেছিল। ফলে যে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ক্রিটিক্যাল তথা যে সনদের উপরে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক ঐক্য স্থাপন করতে পারেনি সেই সনদ কোনো ধরনের জটিলতা ছাড়াই পাশ হয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের বিদায় নেওয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস, পৃথিবীতে তার অনেক নাম ডাক। এই সামাজিক ব্যবসা যেটাকে আমরা গ্রামীণ ব্যাংকের লোন নেওয়া, সুদ দেওয়া এটাকে বুঝি। বাংলাদেশে বহুকাল ধরে প্রফেসর ইউনূসের একটা সমালোচনা ছিল এবং ওয়াজে আমরা প্রতিনিয়ত শুনেছিলাম সুদখোর ইউনূস এভাবে বলতে, কিন্তু তার শাসনামলের 1.5 বছরে ওয়াজে এই ধরনের কথা আর শোনা যায়নি। ওয়াজিরাও নিজেদের সুযোগ সন্ধানী হিসেবে প্রমাণিত করতে এই ধরনের ওয়াজ করেননি, বরং প্রফেসর ইউনূসের দীর্ঘমেয়াদী ক্ষমতা কামনা করেছেন, নির্বাচন যেন না হয় সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। প্রফেসর ইউনূসের একটা কমন বাণী ছিল, সেটা হচ্ছে দারিদ্র্যকে তিনি জাদুঘরে পাঠাবেন। দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে চাওয়া প্রফেসর ইউনূসই দেখা গেল বাংলাদেশে চরম দারিদ্রতা বাড়িয়ে তিনি দেশ থেকে বিদায় হলেন। দেশ থেকে মানে দায়িত্ব থেকে। দেশ থেকে তিনি এখনো গিয়েছেন কিনা সেটা নিশ্চিত নয়। গণমাধ্যম বলছে যে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো তো অনেক দূরের কথা, তার আমলেই বাংলাদেশে ইতিহাসের সব থেকে বেশি দরিদ্রের সংখ্যা বেড়েছে।
চলুন এই ভয়াবহ তথ্যটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করে যে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের দরিদ্র সংখ্যা কিভাবে বাড়িয়ে দিলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম দারিদ্রকে জাদুঘরে আর তার পাঠানো হলো না, কারণ বাংলাদেশ প্রমাণ রেখে গেলেন তিনি এই দেশে যে তিনি দারিদ্রকে জাদুঘরে পাঠানোর যে মেটিকুলাস কথাবার্তা বলেছিলেন, সেই মেটিকুলাস কথাবার্তার পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল যে এই দেশের মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে যেতে হবে, যেন তার ওই গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসাটা আরও বেশি বাড়ানো যায়, যেন অধিক সুদে এই সকল দরিদ্র লোকদের লোন দেওয়া যায়, তারপরে লোন পরিশোধ করতে না পারলে তার ঘর বাড়ি থেকে গরু ছাগল বের করে নিয়ে আসা যায়। সেটাই কি মূল উদ্দেশ্য ছিল? সেটাই কি মেটিকুলাস ডিজাইন ছিল? কি বলছে গণমাধ্যম কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্রের জাদু করেন। সেখানে বলা হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই দারিদ্র বিমোচনের একটা দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে সেই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে দরিদ্র হয়েছে 30 লক্ষ মানুষ। চিন্তা করা যায়, 30 লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ নেন তিনি। ঠিকভাবে দায়িত্ব সামাল দিতে নিজের পছন্দ মতো উপদেষ্টা এবং সহকারীদের নিয়োগ দেন। উপরন্তু বিএনপি, জামাত, এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও ছাত্র শক্তিগুলোর ব্যাপক সমর্থন তার প্রতি ছিল, যে কারণে ঘুণে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র বিমোচন, দুর্নীতি প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ তৈরি হয়েছিল তার। কিন্তু তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল বায়েস তিনি বলেছেন, তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে, অথচ তার সময়ে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী। ব্যবসা বাণিজ্যের অবস্থা আস্থার সংকট ছিল, শিল্প কারখানাগুলোর উৎপাদন নিম্নমুখী ছিল, না ছিল কোনো নতুন উদ্যোগ, না এসেছে দেশি বিদেশি কোনো বিনিয়োগ। অথচ বিনিয়োগের জন্য একজন আশিক চৌধুরীকে তিনি টেনে নিয়ে এসেছিলেন সিঙ্গাপুর থেকে। উল্টো দেশে বেকারত্ব ও গরিবের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংকের হিসাবে 30 লাখ নতুন মানুষ দরিদ্র হয়েছে। এটা বিশ্ব ব্যাংক বলছে, এটা বাংলাদেশের রিপোর্ট না। ব্যক্তি খাতের গড় বিনিয়োগ 4 দশকের মধ্যে সর্বনিম্ন। 2024 সালের জুন পর্যন্ত বেসরকারি খাতের গড় বিনিয়োগ ছিল জিডিপির 24%। 2025 সালের জুনে তা 22% নেমে আসে। বেসরকারি খাতের বিনিয়োগ 1 বছরে প্রায় 1.5% পতনের ঘটনাটি ছিল গত 4 দশকের মধ্যে নজিরবিহীন। গত 40 বছরে এরকম ঘটনা আর কখনো ঘটেনি, এত ভয়াবহ বিপর্যয় হয়নি। 10 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি এসেছে। শুধু যে বেসরকারি বিনিয়োগ কমেছে তা নয়, সরকারি বিনিয়োগ গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন ছিল গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। খেলাফি ঋণের হার ছিল সর্বোচ্চ। 2025 সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকগুলোর খেলাফি ঋণের স্থিতি 6,44,515 কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণ ঋণের 35.73%। আগের বছরের ডিসেম্বরেও বিতরণকৃত ঋণের 20.2% খেলাপি ঋণ ছিল। এর মধ্যে ব্যাংক খাতে যে পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে তা নজিরবিহীন। এই যে বাস্তবতা বলছে, খেলাপি ঋণ নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেল কথা বলবো। এই যে দারিদ্র্যের সংখ্যা বাড়া, আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে শুধুমাত্র মবের রাজত্ব কায়েমের জন্য শত শত কারখানা বন্ধ হয়েছে। গার্মেন্টস কারখানাই বন্ধ হয়েছে 250-র বেশি গার্মেন্টস কারখানা যেখানে বন্ধ হয়েছে, সেই দেশে লক্ষ লক্ষ বেকার হয়েছে। এবং বিশ্বব্যাংক বলছে 30 লক্ষ নতুন দরিদ্র মানুষের সংখ্যা তৈরি হয়েছে। অথচ তিনি দারিদ্রকে জাদুঘরে পাঠাতে চেয়েছিলেন। মুখের বুলিতে খই ফুটিয়েছেন তিনি, অনেক বড় বড় বুলি দিয়েছেন, বিশাল বিশাল বুলি দিয়েছেন, কারণ তিনি কথা বলতে পারেন ভালো, কথার জাদুকর তিনি। কথাই সবকিছু করে ফেলেন, কাজে একেবারে ফাঁকা, সবকিছু ফাঁকা আওয়াজ মনে হয়। কাজের বেলায় কথার 1% কার্যকর হওয়ার কোনো ঘটনা আমরা দেখিনি। তিনি বলেছেন পৃথিবীর সবাই তার কাছে আসবে, বাংলাদেশ কারো কাছে যাবে না। পৃথিবীর সবাই তার কাছে তো আসেইনি, বাংলাদেশের কথাও কেউ রাখেনি। পররাষ্ট্রনীতিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। বিনিয়োগে 0%-এ নামিয়ে এনেছেন। বলা হয় তার আমলে বিনিয়োগ কমেছে 75 থেকে 85%। বিদেশি বিনিয়োগ তো আসেইনি, দেশি বিনিয়োগও কমেছে ভয়াবহ হারে। এরকম অবস্থার মধ্যে তিনি শুধু সাফল্যের বাণী শুনিয়ে গেছেন, আর মুখে শুধু সংস্কার, বিচার, এই ব্যাপারগুলো মুখে খই ফুটিয়েছেন। কিন্তু যে সংস্কারের কথা তিনি বলেছেন, যে সংস্কার করেছেন, খাতা কলমে করেছেন, কিন্তু সেই সংস্কার তার সরকারই মানেনি। সংস্কারের কোনো পদক্ষেপ তার সরকার মানেনি। এই যে ব্যাপারগুলো, এই যে চরম ব্যর্থতা, এই চরম ব্যর্থতাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এই ব্যর্থতার পুরস্কার হিসেবে তার কি পাওয়া উচিত?
বিনিময়ে তিনি দেশকে বিপদে ফেলে বিনিময়ে তিনি নিজের আখের গুছিয়ে নিয়েছেন। 666 কোটি টাকার কর মওকুফ করেছেন। তার নিজের নামে থাকা একাধিক মামলা সরকারের ক্ষমতা ব্যবহার করে মামলা বাতিল করে নিয়েছেন। তিনি গ্রামীণের বহু কোম্পানির লাইসেন্স দিয়েছেন। গ্রামীণ ফোনকে মানে টেন্ডারবিহীন বিশেষ তরঙ্গ বরাদ্দ দিয়েছেন। গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন, গ্রামীণ এই, গ্রামীণ ওই, গ্রামীণের নামে কি করেননি তিনি। গ্রামীণের নামে জনশক্তি রপ্তানির মানে মানব পাচারের নতুন ব্যবসার ফাঁদ পেতেছেন। সব মিলিয়ে তিনি যা করেছেন, গ্রামীণ ব্যাংকের ভয়াবহভাবে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে 10% নামিয়ে এনেছেন। সব মিলিয়ে গ্রামীণের জন্য যা করা দরকার করেছেন। অনেকে বলেন যে তাকে এই পদে আসতে যে পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে, সেই বিনিয়োগটা তিনি সুদে আসলে বহু গুণ বাড়িয়ে ওসুল করে নিয়ে তিনি বিদায় নিয়েছেন। এবং তিনি এক ধরনের আগেই বিদায় নিলেন এই কারণে যে আরও কিছুদিন থাকলে তিনি চরমভাবে বিপদে পড়ে যেতে পারতেন। সেই কারণে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা, মানে ভিক্ষা চাই না কুকুর সামলা এরকম অবস্থা হয়েছে তার। এবং সেই অবস্থার কারণে তিনি 1.5 বছরে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। নির্বাচন দিয়ে তিনি তার সেফ এক্সিট খুঁজে নিয়েছেন। এই হচ্ছে বাস্তবতা তার। দর্শক, আপনি কিভাবে মূল্যায়ন করছেন এটাকে? আপনার তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।